আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের ভালোবাসায় আরও একবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই অনেক সুস্থ আছেন। আর আমাদের আজকের ক্লাসে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের যে টপিকটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এবং আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এবং হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, তো এই বিষয় দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাকে প্রথমে একটু জানাবেন যে আপনারা আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। যদি সাউন্ড ঠিক মতো শুনতে পান তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব। ঠিক আছে, আমাকে প্রথমে একটু এটা জানাতে হবে যে আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। যদি সাউন্ডটা ঠিক মতো পান তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব। ঠিক আছে, একটু পাসওয়ার্ড নিয়ে দেবো। ওকে, আমাকে একটু জানাবেন যে সাউন্ড ঠিক মতো আছে কিনা। টু 40787 JULY@. আচ্ছা, হ্যাঁ, ওকে, আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আশা করি সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো আচ্ছা, ওকে, তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে প্রথমত পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এটা নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের প্রথম আলোচনা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এখন দেখেন, পুরুষ স্ত্রীবাচক শব্দ পড়তে গেলে আমাদের বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, পুরুষ স্ত্রীবাচক শব্দ পড়তে গেলে আমাদের প্রথমে একটু এটা মাথায় রাখতে হবে যে পুরুষ স্ত্রীবাচক শব্দটা কী জিনিস, এটা একটু বুঝতে হবে। তো দেখেন, আমাদের কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে আমরা বলি পুরুষবাচক শব্দ, আবার কিছু শব্দ আছে এই শব্দগুলোকে আমরা বলি স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, কিছু শব্দকে আমরা বলি পুরুষবাচক, কিছু শব্দকে আমরা বলি স্ত্রীবাচক শব্দ। এখন এই পুরুষ স্ত্রীবাচক এই দুটো তো বুঝলাম, কিন্তু এখন এর বাইরে যদি সংস্কৃত ভাষায় এটাকে বলা হতো লিঙ্গ। ঠিক আছে, এটাকে বলা হতো কি লিঙ্গ। তো এখন যদি বলে যে লিঙ্গ কত প্রকার, যদি বলে লিঙ্গ কত প্রকার, তো লিঙ্গ কত প্রকার যদি প্রশ্ন করে, কারেক্ট আনসার হবে 4 প্রকার। লিঙ্গ কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে ক্লীবলিঙ্গ, একটা হচ্ছে ক্লীবলিঙ্গ, আর একটা হচ্ছে উভয়লিঙ্গ। ঠিক আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। ওকে, আর যখন বলবে পুরুষ স্ত্রীবাচক শব্দ কত প্রকার, তখন এটা হবে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ, একটা হচ্ছে প্রতিপত্তিবাচক পুরুষ স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, একটা হচ্ছে প্রতিপত্নিবাচক পুরুষ স্ত্রীবাচক শব্দ, আর একটা হচ্ছে সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, এখন আসুন, প্রতিপত্নিবাচক পুরুষ স্ত্রীবাচক শব্দ জিনিসটা কি? অর্থাৎ যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান, যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান সেটা হচ্ছে প্রতিপত্নিবাচক। যেমন কি? যেমন বাবা মা, চাচা চাচি, খালা খালু, নানা নানি, দাদা দাদি, ফুপা ফুপু, এরকম আরও যা কিছু আছে, যাদের মধ্যে বিয়ের সম্পর্ক বিদ্যমান সেটা হচ্ছে প্রতিপত্নিবাচক পুরুষ স্ত্রীবাচক শব্দ। আর সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ কোনটা? যেমন মনে করেন ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে, সেবক সেবিকা, লেখক লেখিকা, ঠিক আছে, প্রেমিক প্রেমিকা, এগুলো কিন্তু সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে, সেবক সেবিকা, লেখক লেখিকা, ঠিক আছে, এগুলো কিন্তু সাধারণ পুরুষ স্ত্রীবাচক শব্দ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, হ্যাঁ, ইয়া একটু ইফেক্ট মানে রিফ্লেক্ট করতেছে, সাউন্ড একটু রিফ্লেক্ট করতেছে, কারণ আমি একটা ক্লাসরুমের মধ্যে তো। তবে আশা করি সাউন্ড মানে খুব একটা প্রবলেম হচ্ছে না, মানে আমি একটা বড় ক্লাসরুমে, তো এই জন্য একটু ইকো হচ্ছে। এটা তো আর আমার বাসার স্টুডিও না যে সাউন্ড সোকিং ওই ফোম লাগানো আছে, অ্যাকোস্টিক ফোম তো আর লাগানো নাই, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তবে আশা করি সাউন্ডটা কোনো প্রবলেম হচ্ছে না খুব একটা, বুঝতে পারছেন। যে মাইক্রোফোনটা ইউজ করতেছি, এই মাইক্রোফোনটা হচ্ছে এখন টপ ক্লাস মাইক্রোফোন বাংলাদেশের, এর উপরে কোনো মাইক্রোফোন নাই, বুঝতে পারছেন। আশা করি সাউন্ডে খুব একটা প্রবলেম হচ্ছে না আপনাদের।
খুব একটা, বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা এবার আসেন, তাহলে আমরা যেটা ছিলাম প্রতিপত্তিবাচক পুরুষস্ত্রীবাচক শব্দ জিনিসটা কি এটা আমরা দেখলাম, আর সাধারণ পুরুষস্ত্রীবাচক শব্দ কি এটা আমরা দেখলাম। এখন আসেন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ এটা একটু কি, এটা তো নর্মাল বুঝতেই পারতেছেন। পুরুষবাচক শব্দ যেগুলো এগুলো হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ যেগুলো এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। ক্লিবলিঙ্গ বলতে বোঝায় জড়বস্তু, ক্লিবলিঙ্গ বলতে বোঝায় জড়বস্তু, ঠিক আছে। আর উভয়লিঙ্গ কোনটা, যেটা দ্বারা পুরুষ স্ত্রী দুইটাই বোঝায়। যেমন যেমন মনে করেন শিশু, এখন শিশু দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন পুরুষও বোঝায় না, স্ত্রীও বোঝায় না, মানে নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না, দুইটাই বোঝায়। যদি বলি সন্তান, তাহলে সন্তান দ্বারা কিন্তু দুইটাই বোঝায়, ঠিক আছে। তাহলে শিশু, সন্তান এরকম যা কিছু আছে যেটা দ্বারা পুরুষও বোঝায়। যেমন আমি যদি বলি শিক্ষার্থী, এখন শিক্ষার্থী ছেলেও হতে পারে, শিক্ষার্থী মেয়েও হতে পারে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো শিক্ষার্থী এটা হচ্ছে উভয়লিঙ্গ, কনসেপ্টটা কি ক্লিয়ার? এরকম যা কিছু আছে যেটা দ্বারা ছেলে মেয়ে উভয় বোঝায় সেটাকে আমরা বলবো ক্লিবলিঙ্গ, সেটাকে আমরা বলবো উভয়লিঙ্গ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে ফাইন, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে পুরুষ স্ত্রীবাচক শব্দ জিনিসটা কি এটা আমরা বুঝতে পারছি, এবং পুরুষ স্ত্রীবাচক শব্দের পরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে লিঙ্গ কত প্রকার, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়েছে। এখন আসেন এই যে পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই পুরুষ স্ত্রীবাচক শব্দের মধ্যে কিছু পুরুষবাচক শব্দ আছে যেগুলোকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। কি পুরুষবাচক? নিত্য পুরুষবাচক শব্দ। এখন নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো আমরা একটু সেটা দেখব। নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো আমরা সেটা দেখব। আসেন, নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো একটু সেটা দেখি। আসেন, নিত্য পুরুষবাচক শব্দ বলতে বোঝায়, নিত্য পুরুষবাচক শব্দ বলতে বোঝায় নিত্য পুরুষ। নিত্য পুরুষবাচক শব্দ বলতে বোঝায় পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ এটা বলতে বোঝায় যে সকল পুরুষবাচক শব্দের, যে সকল পুরুষবাচক শব্দের, যে সকল পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ নেই, যে সকল পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ নেই, স্ত্রীবাচক রূপ নেই, সেটাকে কি বলে? সেটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এরকম আর কি কি হতে পারে এরকম, যেমন দেখেন বামন, যেমন বামন। রাষ্ট্রপতি, যেমন বামন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। সেনাপতি, সেনাপতি। যোদ্ধা, সেনাপতি, যোদ্ধা। ঢাকি, ঢাকি। তারপর হচ্ছে বামন, রাষ্ট্রপতি, সেনাপতি, যোদ্ধা, সেনাপতি, যোদ্ধা, ঢাকি। তারপর হচ্ছে কৃতদার, কৃতদার, অকৃতদার, কৃতদার, অকৃতদার। আচ্ছা, তারপর হচ্ছে কৃতদার, অকৃতদার, বামন, রাষ্ট্রপতি, সেনাপতি, যোদ্ধা, ঢাকি। পুরোহিত, পুরোহিত, পুরোহিত। এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। অর্থাৎ এই পুরুষবাচক শব্দগুলোর কোনো স্ত্রীবাচক রূপ নেই। এখন ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝেন, স্ত্রীবাচক রূপ নেই কথাটার মানে কি, এইটা আমরা অনেকে বুঝি না। অর্থাৎ এইটা কোন স্ত্রী হইতে পারবে না, ব্যাপারটা এরকম না। কোন স্ত্রী যদি এই ক্যারেক্টারটা মানে পূরণ করে তারপরও তাকে ওই পুরুষবাচকের নামেই ডাকা হবে, তাকে স্ত্রীবাচক নামে ডাকা হবে না। যেমন দেখেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যদি কোনো মহিলাও হয় তাকে আমরা রাষ্ট্রপত্নী বলবো না, রাষ্ট্রপতি বলবো। কথা কি বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম, রাষ্ট্রপতি একটা ওই পদের নাম, ওই পদটা হচ্ছে নিত্য পুরুষবাচক পদ। কথা কি ক্লিয়ার? এই পদটার কোনো স্ত্রীবাচক ফর্ম নাই। কোনো স্ত্রী বা কোনো মহিলাও যদি ওই পদে বসেন তারপরও তাকে রাষ্ট্রপতি বলা হবে, বা রাষ্ট্রপতিনী, রাষ্ট্রপতিনিকা, রাষ্ট্রপতিনী, এরকম কোনো কিছু বলা হবে না। সাধারণত পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করার সময় বেশ কিছু প্রত্যয়যুক্ত করে আমরা সেটাকে স্ত্রীবাচক করতে পারি, কিন্তু সেই কাজগুলো এই সকল ক্ষেত্রে এই নিত্য পুরুষবাচক শব্দের ক্ষেত্রে করা যাবে না। যেমন সেনাপতি, আপনি এটাকে বলতে পারবেন না সেনাপত্নী। সেনাপতি এটা মহিলাও যদি হয় সেনাপতি, মানে মহিলা হইতে পারবে না তা না, কিন্তু কোনো মহিলাও যদি সেনাপতি হয় তাহলে তাকে সেনাপতিই বলা হবে, সেনাপত্নী বলা হবে না। আমি কি বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আমাকে একটু বলেন জিনিসটা কি বুঝছেন কিনা, আমাকে একটু বলেন জিনিসটা কি বুঝছেন? আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাইয়া ঢাকি, কৃতদার, অকৃতদার এই তিনটার মানে কি? ঢাকি মানে যিনি ঢাক বাজায়,
যিনি ঢাক বাজায়, তবলা বাজায়, তবলা না, তবলা তো ছোট, ঢাক মানে হচ্ছে বড় একটা, এটা তো এটা যিনি ঢাক বাজায় তাকে বলা হচ্ছে ঢাকি, বুঝতে পারছেন? এটা দুই পাশে থাকে না, এটা এক পাশে থাকে। ওই যে দেখবেন হিন্দুদের বড় বড় যে পূজা না, দুর্গোৎসব, ওই পূজাতে দেখবেন এভাবে এক পাশে বড় একটা ইয়ে থাকে, একটার মধ্যে এভাবে করে বাজায়, বুঝতে পারছেন? এটাকে বলে ঢাকি। এই জন্য দেখবেন বলা হয় ঢাকের বায়া, একটা প্রবাদ বাক্য আছে ঢাকের বায়া, মানে ঢাকের বায়া মানে কি অকেজো, মানে ঢাকের এক পাশে শুধুমাত্র কাজে লাগে, বুঝতে পারছেন? শুধু এক পাশ, বাম পাশটা কাজে লাগে না, ওইটা কখনো বাজানো হয় না, এই জন্য বলা হয় ঢাকের বায়া, বুঝতে পারছেন? ঢাকের বায়া, ঢাকের কাঠি, অনেক কিছু আছে বাগধারার মধ্যে। যাই হোক, তা আশা করি ঢাকি বলতে বোঝানো হচ্ছে কি, ঢাকি বলতে ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ব্যক্তিটা ঢাক বাজাচ্ছে। এখন এটা পুরুষ হইতে পারে, এটা মহিলাও হইতে পারে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, কৃতদার মানে কি? আমি একজন কৃতদার, আপনি কৃতদার কিনা আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কৃতদার মানে কি আর অকৃতদার মানে কি? কৃতদার মানে বিবাহিত, কথা বুঝতে পারছেন? আর অকৃতদার মানে অবিবাহিত, ঠিক আছে? ও আরেকটা আছে স্ত্রৈণ, ওকে, স্ত্রৈণ, স্ত্রৈণ স্ত্রৈণ মানে কি? স্ত্রৈণ মানে হচ্ছে স্ত্রীর বশীভূত, মানে যে পুরুষ স্ত্রীর বশীভূত, কথা বুঝতে পারছেন? সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে স্ত্রৈণ, কথা কি ক্লিয়ার? তাহলে এতগুলো শব্দ যা আমরা দেখলাম এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, পুরোপুরি কি ক্লিয়ার? ভাই আমাকে বলেন এই পর্যন্ত কি ক্লিয়ার? ভাই স্ত্রৈণ মানে কি? স্ত্রৈণ মানে স্ত্রীর বশীভূত, মানে স্ত্রী যা বলে তাই করে, স্ত্রী যেটা বলে সেটাই করে, মানে হিন্দিতে যেটাকে আমরা বলি জরুকা গোলাম, বুঝতে পারছেন? সেটা হচ্ছে স্ত্রৈণ। আচ্ছা, আশা করি ক্লিয়ার। জি ভাইয়া, এই পর্যন্ত বুঝেছি, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। বেয়ারুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার হয়েছি, জি ভাই ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, পরবর্তী টপিকে যাই, আসেন। তাহলে নিত্য পুরুষবাচক শব্দ কি এটা আমরা দেখলাম, এবার আসেন আমরা একটু দেখবো নিত্য স্ত্রীবাচক শব্দ কি কি আছে। আপনি কিন্তু চাইলে এগুলো মনে রাখার জন্য আপনি দেখবেন ওই যে আমাদের যে মানে অন্বেষণ বইটা, অন্বেষণ বইয়ে কিন্তু এটা মনে রাখার জন্য একটা সুন্দর গল্পও দেওয়া আছে। বামুন রাষ্ট্রপতির অনুমতি পেয়ে কাপুরুষ কবিরাজ, আমি এখানে এই দুইটা শব্দ এখনো দেই নাই, যে কাপুরুষ কবিরাজ, এই শব্দগুলো কিন্তু কি মানে এই কাপুরুষ বা কবিরাজ, এই শব্দগুলো কিন্তু কি নিত্য পুরুষবাচক শব্দ, ঠিক আছে? কারণ দেখেন কাপুরুষ এটা কখনো মহিলা হইতে পারে না, মানে কোনো মহিলা যদি ভীতু হয় তারপরেও তাকে কামহিলা বলে না, ব্যাপারটা বুঝতে পারছেন? কাপুরুষ একটা নিত্য পুরুষবাচক শব্দ। তারপর কবিরাজ, কবিরাজ একটা পুরুষবাচক শব্দ। এখন মহিলা তার মানে কি কবিরাজের গুণ পাইতে পারে না? পারে, কিন্তু তারপরও তাকে কবিরাজি বলা হবে, মানে ওই কবিরাজকে কখনো মানে কবিরাজি, কবিরাজিনী এরকম কিছু বলা হয় না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ব্যাপারটা ছিল কি, এরকম একটা লাইন ছিল, এরকম একটা ছন্দ ছিল বইয়ের মধ্যে। বামুন রাষ্ট্রপতির অনুমতি পেয়ে কাপুরুষ কবিরাজ সেনাপতি, যোদ্ধা ও ঢাকিকে ডেকে বলল, যারা এখনো অকৃতদার পুরোহিতের নির্দেশে তারা কৃতদার হয়ে স্ত্রৈণ হয়ে যাও। এরকম একটা গল্প আছে, আপনি চাইলে সেই গল্প দিয়েও মনে রাখতে পারেন। আমার গল্পও মনে আছে, আমার ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দগুলোও মনে আছে, দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে গল্প দেখাই নাই, শব্দগুলো দেখাইছি। ওকে ফাইন, এইবার আসেন, তাহলে এতক্ষণ আমরা দেখছি নিত্য পুরুষবাচক শব্দ, এইবার আসেন আমরা দেখব নিত্য স্ত্রীবাচক শব্দ। এইবার আসেন আমরা দেখব নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ কি? যে সকল স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক কোনো রূপ হয় না, মানে এতক্ষণ দেখলাম ওই সকল পুরুষবাচক রূপ যার স্ত্রীবাচক রূপ হয় না, আর এখন দেখব ওই সকল স্ত্রীবাচক রূপ যার পুরুষবাচক রূপ হয় না। চলেন দেখি, যে সকল স্ত্রীবাচক শব্দের, যে সকল স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক রূপ হয় না, যে সকল স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক রূপ হয় না, পুরুষবাচক রূপ হয় না, যে সকল স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক রূপ হয় না তাকে কি বলে? নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম কি কি হতে পারে? এটা আপনারা চাইলে বইয়ের মধ্যে গল্প আছে, গল্প দিয়ে পড়তে পারেন, অথবা শব্দগুলো আছে বারবার পড়লে শব্দগুলো মাথায় চলে আসবে, ঠিক আছে? তো গল্পটা হচ্ছে 203-এর। ব্যাপারটা হচ্ছে এরকম যে সধবা, বিধবা, বিধবা সতীন, সধবা বিধবা সতীন, সধবা বিধবা সতীন যাই হোক না কেন, সপত্নী হওয়া সত্ত্বেও তারা একে অপরকে ডাইনি, মানে আমি শুধু ওয়ার্ডগুলো লিখতেছি বাট গল্পটা আমি মনে মনে পড়তেছি, ডাইনি, পেতনি, শাকচুন্নি, ডাইনি, পেতনি, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে, শাকচুন্নি ও কুলোটা বলে ডাকে। এদিকে রূপসী সজনী অসূর্য স্পর্শা, রূপসী সজনী অসূর্য স্পর্শা,
অসূর্য স্পর্শা সমাজের অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী হলেও অর্ধাঙ্গিনী হলেও সমাজের অর্ধাঙ্গিনী হলেও বাইজির মতো অন্তঃসত্ত্বা হওয়ায় অরক্ষণীয়াকে রক্ষার জন্য এও বা দায়ী খুঁজতে গেল। ললনার সৎমা এও দায়ী খুঁজতে গেল। এই শব্দগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, এখন শব্দগুলোর অর্থ কি আমি একটু বলে দিচ্ছি, বা কোনটা কি বোঝায় আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আসিফ আহমেদ বলছে একটা প্রশ্ন ছিল, কখন র আর কখন রেভ বসে, এর কোনো স্পেসিফিক রুলস আছে? এখন ডিপেন্ড করে যে আপনি কখন র আর কখন রেভ বসে। যেমন মনে করেন আমি যদি বলি কর্তা, তো কর্তা এরকম। এখন আপনি যদি বলেন করতে, এখন করতে বানানটা তো আর আপনি এভাবে লিখতে পারবেন না। আজকে মানে ক্লাস করতে হয়রান হয়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে ক্রিয়াপদে সবসময় রটা স্পেসিফিক বসে, এই যে এরকম ক্রিয়াপদে রটা এরকম বসে, কিন্তু ক্রিয়াপদ না হলে তখন এটা এরকম বসে, বুঝতে পারছেন? এই যে রেফ দিয়ে বসে, যেমন কর্তা, ভর্তা, ঠিক আছে, নর্দা, নাম যেগুলা নামবাচক বিশেষের ক্ষেত্রে রেফ এভাবে বসে, বাট কিন্তু ক্রিয়াপদের মধ্যে সাধারণত রটা এভাবে বসে। যেমন করলাম, ঠিক আছে, মারলাম, করলাম, মারলাম, করতে, ঠিক আছে, এরকম। আচ্ছা, একজন বলছে ভাইয়া সধবা, বিধবা, শাকচুন্নি, সজনী, অসূর্য স্পর্শা, ললনা, অরক্ষণীয়া এই শব্দগুলির মানে কি বলতেছি। দেখেন, সধবা মানে হচ্ছে যে স্ত্রীর এখন পর্যন্ত স্বামী বেঁচে আছে। বিধবা মানে কি? যে স্ত্রীর স্বামী মারা গেছে, তাহলে তার বিপরীতে হচ্ছে কি? সধবা। ঠিক আছে, তাহলে দেখেন সধবা বলতে কিন্তু কোনো স্ত্রীকেই বোঝায়, ভালো করে বুঝেন। সধবা বলতে কিন্তু কোনো স্ত্রীকেই বোঝায় যার স্বামী বেঁচে আছেন, কথা বুঝতে পারছেন? বিধবা বলতে কোন স্ত্রীকে বোঝায়? যার স্বামী মারা গেছেন। সতীন বলতে বোঝায় একই স্বামীর দুইজন স্ত্রী, একজন আরেকজনের হচ্ছে সতীন। তো সতীন মনে করেন সবসময় মানে ওটা কি বলে, মানে মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য ওয়ার্ড। সতীন কখনো মনে করেন একটা মহিলা দুইজন বেটারে বিয়ে করছে, তো এই ক্ষেত্রে ওই দুই লোককে কিন্তু সতীন বলা হবে না যে বেটা সতীন, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে সতীন ওয়ার্ডটা স্ত্রীবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া কেন বলে না? আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটা পুরুষ দুইজন মহিলাকে বিয়ে করছে, তাহলে এক মহিলা আরেক মহিলার সতীন, তাহলে একটা মহিলা যদি দুইজন পুরুষকে বিয়ে করে তাহলে ওই এক লোককে আরেক লোকের কি বলা হয়? ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমরা পড়তেছি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ আসছে সংস্কৃত থেকে, আর সংস্কৃত মানে হিন্দু রীতির একটা বিশাল প্রভাব। এখন হিন্দু রীতির প্রভাব যদি আমি চিন্তা করি, তাহলে 100 বছর 200 বছর আগে বাংলার যে রীতিনীতি সেই দিকে মনোযোগ দিতে হবে। আজ থেকে 100 বছর আগে মেয়েরা তো ছিল অবহেলিত, মানে আলটিমেটলি পুরুষদের জন্য বহুবিবাহ প্রচলিত ছিল, মেয়েদের জন্য বহুবিবাহ তো দূরে থাক, স্বামী মারা গেলে সাথে সাথে সতীদাহ প্রথা ছিল। মানে আলটিমেটলি স্বামী মারা গেছে, আপনার বাইচা থাকারও অধিকার নাই, আপনার নিজেরও মরে যেতে হবে, এইরকম প্রথা ছিল। আর আপনি সে জায়গায় কেমনে কল্পনা করেন যে একটা স্বামী থাকতে অন্য আর একটা স্বামীর বিয়ে করবে? এইরকম কোনো সিস্টেমই ছিল না, এই কারণে ওইরকম কোনো শব্দও নাই। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ একটা স্বামী দুইটা মেয়েকে বিয়ে করছে, সেই ক্ষেত্রে এক মেয়ে আরেক মেয়ের সতীন, কিন্তু একটা স্ত্রী যে দুইটা পুরুষকে বিয়ে করবে এটা তো কল্পনাই আনতে পারতো না কেউ। কথা বুঝতে পারছেন? এখন বর্তমানের প্রেক্ষাপটে এটার হিসাব আলাদা, কিন্তু তখন এটা সিস্টেম ছিল না, এই কারণে এই ধরনের কোনো শব্দ মানে নাই। এখন আমরা মজা করে বেটা সতীন বলি, কিন্তু এটা আসলে বেটা সতীন না। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, অর্ধাঙ্গিনী তো বইয়ে নাই ভাইয়া, না থাকলেও অ্যাড করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন, তাহলে সধবা কি বিধবা কি বুঝছেন, সতীন কি এটাও বুঝছেন। সপত্নী শব্দের অর্থ এই সতীনী। সপত্নী এটা হচ্ছে সংস্কৃত শব্দ, সতীন হচ্ছে মানে আমরা তদ্ভব শব্দ বলি। ঠিক আছে, ওকে ফাইন। ডাইনি এটা তো আমরা বুঝি, ডাইনি, পেতনি, শাকচুন্নি। আচ্ছা, শাকচুন্নি বলতেও অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে মনে করেন ওই যে ওটা কি বলে, মানে নেতিবাচক রূপে হচ্ছে ডাইনির ইয়াটা যে পালন করতেছে এইরকম আর কি, কাউকে গালি দেওয়া, বকা দেওয়া, এরকম, বুঝতে পারছেন? কুলোটা মানে হচ্ছে দুশ্চরিত্রা মেয়ে।
কোথাও বুঝতে পারছেন? কুলোটা মানে হচ্ছে দুশ্চরিত্রা মেয়ে, দুশ্চরিত্রা নারী। ওকে, পুরুষের জন্য কুলোটা শব্দটা নাই। এরপর দেখেন রূপসী। রূপসী বুঝেন, সজনী মানে হচ্ছে নারী। আচ্ছা, অসূর্য স্পর্শা। অসূর্য স্পর্শা শব্দের অর্থ হচ্ছে যে নারী এখন পর্যন্ত সূর্যের আলোর স্পর্শে আসেনি তাকে বলা হয় অসূর্য স্পর্শা। এখন এখানে কথা আছে, ভাইয়া এমন কোনো নারী কি আসলেই আছে যে সূর্যের আলোর স্পর্শে আসেনি? মানে এমন কোনো নারী কি আসলেই আছে যে সূর্যের আলোর স্পর্শে আসেনি তাকে অসূর্য স্পর্শা নারী বলা হয়? এখন ব্যাপারটা হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে এমন নারী আপনি শুধুমাত্র ওই হাসপাতালে ছুটি করে জন্মগ্রহণের পর থেকে প্রথম 40 দিন সূর্যের আলোর স্পর্শে না আসলে সেটা পাবেন, কিন্তু এছাড়া আর পাবেন না বর্তমানের প্রেক্ষাপটে। কিন্তু একটা সময় এটা ছিল, এবং সেই সময়টা কোনটা সেটা বলছি। সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও পূর্বে, যখন পৃথিবীতে মানে মানে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, ঠিক আছে, মানে এই জিনিসগুলো যখন মনে করেন অকপটে সব জায়গায় বিস্তৃত ছিল, তো তখন কন্যা সন্তানের জন্মগ্রহণকে ধরে নেওয়া হতো, মানে এটা একটা অভিশাপ। ঠিক আছে, কন্যা সন্তানের জন্মগ্রহণকে ধরে নেওয়া হতো অভিশাপ। তো এই কারণে আপনারা হয়তো বা ইসলামের মানে বিভিন্ন বইয়ের ক্ষেত্রে এটা পড়ে থাকতে পারেন যে কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে দেওয়া হতো। কথাটা বুঝছেন? কন্যা সন্তান হইলে জীবন্ত দাফন করে দেওয়া হতো, একমাত্র পুত্র সন্তান হইলে এটাকে আশীর্বাদ মনে করা হতো। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি, ভাইয়া কন্যা সন্তান হইলে যদি জীবন্ত দাফনই করে দেয়, তাইলে ওই মানে ওই সময়ের যে মানুষ এরা বংশ বিস্তার করতো কিভাবে? আপনার মনে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসার কথা, কারণ আমি যখন প্রথম শুনছি আমার মনেও এই প্রশ্নটা সবার আগেই প্রথম আসছে যে কন্যা সন্তান হলে যদি মানে ইয়েই করে দেয়, মানে জীবন্ত দাফন করে দেয়, তাহলে আলটিমেটলি ওই সময়ের মানুষের তো বংশ বিস্তার করতে পারার কথা না। কারণ আলটিমেটলি একটা নির্দিষ্ট এইজের লোক যখন মারা যাবে, তো কন্যা সন্তান যদি আর বড়ই না হয়, মেয়েরই যদি ফেলে, তাহলে আলটিমেটলি বংশ বিস্তার করবে কেমনে? কথাটা বুঝেন? তো ব্যাপারটা হচ্ছে মানে আরও ঘাট থেকে যেটা পেলাম সেটা হচ্ছে মানে কিছু কিছু লোক মানে তারা তাদের কন্যা সন্তানকে মারতে পারতেন না। মানে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে, তাদের মনের মধ্যে কন্যা সন্তানের সম্পর্কে প্রচণ্ড মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিতেন, এবং এ কারণে তারা সন্তানকে মারতে পারতেন না। এবং এ কারণে তারা কি করতেন, এখন সন্তানকে মারতে পারে নাই, কিন্তু এলাকার মধ্যে তো রাখা যাবে না। এলাকার মধ্যে যদি কেউ জানে যে কন্যা সন্তান হয়েছে, তাহলে তো আলটিমেটলি তাকে নিয়ে সবাই মেরে ফেলবে। এই কারণে কি করতো, তারা একটা গুহার মধ্যে গিয়ে এরকম মানে যারা যারা ছিল এরকম কন্যা সন্তান হইতো, এরা সবাই মিলে একটা এরকম জোট করছিল, একটা গুহার মধ্যে গিয়ে তারা হচ্ছে মানে ওই কন্যা সন্তানকে রেখে আসতো, এবং সেখানে পরিচারিকা ছিল, গুহার মধ্যে পরিচারিকা ছিল। সেই পরিচারিকার তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ যুবতী হওয়ার আগ পর্যন্ত এই মেয়েগুলা ওইখানেই থাকতো, এরা কখনো সূর্যের আলোর স্পর্শে আসেনি। কথা বুঝতে পারছেন? পূর্ণাঙ্গ যুবতী হওয়ার আগ পর্যন্ত এই মেয়েগুলাকে বলা হতো অসূর্য স্পর্শা নারী, সূর্যের আলোর স্পর্শে আসেনি। এখন দেখেন আল্লাহর কি কুদরত, যখন তারা পূর্ণাঙ্গ যুবতী হতো তখন তারা সমাজে ফিরে আসতো। এখন সমাজে ফিরে আসার পর আল্লাহ তাআলা এইটা ওই লোকদের মাথা থেকে ভুলায় দিত যে এতদিন এই মেয়ে কোথায় ছিল। সবাই ওই মেয়ের রূপে গুণে মানে আলটিমেটলি মুখরিত হয়ে সবাই ওই মেয়েকে বিয়ে করার জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে যে মারামারি করে দিত। তখন একটা ছেলের সাথে আর একটা ছেলের মারামারি লেগে যেত, কে এই মেয়েকে বিয়ে করবে। কথা কি বুঝতে পারছেন? সো তখন তারপরে দেখা যেত যে মানে যে জয়ী হয় তার সাথে ওই মেয়ের বিয়ে হয়। সো এভাবে করেই হচ্ছে দিন যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা ওই সময় থেকে অনেক দূরে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন একটা সভ্য সমাজে বসবাস করি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে অসূর্য স্পর্শা ব্যাপারটা কি আমি আসলে বুঝাতে পারছি আশা করি। ওই সময়ের ওই মেয়েগুলো, যে মেয়েগুলো পূর্ণাঙ্গ যুবতী হওয়ার আগ পর্যন্ত সূর্যের আলোর স্পর্শে আসতে পারেনি, তাদেরকে বলা হতো অসূর্য স্পর্শা নারী। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, কুলোটা কি নিপাত নিষিদ্ধ সন্ধি? হ্যাঁ, কুলোটা নিপাত নিষিদ্ধ সরস সন্ধি। কুলো যোগ অটা, এটা হওয়ার কথা ছিল কুলাটা, কিন্তু হয়েছে কুলটা, এই জন্য নিপাত নিষিদ্ধ সরস সন্ধি। ওকে ফাইন। ইসলামের ইতিহাস বইতে বিস্তারিত আছে, আমি পড়েছি। শাহিদুল্লাহ কায়সার বলেছেন, হ্যাঁ ইসলামের ইতিহাস বইতে এগুলো আছে। আমাদের আসলে এগুলো জানা উচিত। ইসলামের ইতিহাস বা আমাদের প্রাচীন বাংলার ইতিহাস, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। একজন বাঙালি হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমাদের এই ইতিহাসগুলো জানা উচিত। যাই হোক, এরপর হচ্ছে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী এটা কখনো কোনো পুরুষ হয় না, এটা সবসময় হচ্ছে স্ত্রীবাচক হয়। ঠিক আছে? না, অর্ধাঙ্গিনী এটা কেটে দেন,
কারণ অর্ধাঙ্গিনী বইয়ে নাই কেন এখন মনে পড়ছে, কারণ অর্ধাঙ্গ এটাকে পুরুষবাচক বলা যায় এবং অর্ধাঙ্গর স্ত্রীবাচক হিসাবে অর্ধাঙ্গিনী এটা দেওয়া যায়। বুঝতে পারছেন? এটা বাদ দেন, অর্ধাঙ্গিনী বাদ দেন। ওকে ফাইন। এরপর আসেন, এরপর হচ্ছে বাইজি। বাইজি মানে তো বুঝেন, বাইজি মানে বুঝেন না? ওই যে রাজারা আগে কি করতো, রাজারা হচ্ছে মনে করেন শুয়ে থাকতো আর ওখানে মনে করেন একজন আঙ্গুর খাওয়াইতো আর হচ্ছে সামনে নাচ, তো ওই যে নাচতো সে হচ্ছে কি বাইজি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা মানে কি? প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট কি কোনো কোনো পুরুষ হইতে পারবে? প্রেগনেন্ট তো সাধারণত মহিলারাই হয়। সাধারণত কি, এটা তো চিরাচরিত নিয়ম, মহিলারাই হয়। সেটা কখনো কোনো পুরুষবাচক শব্দ হইতে পারে না। এখন আবার বললেন না স্যার চীনে একবার অন্তঃসত্ত্বা হয়েছিল, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এটা মাথায় রেখেন। চীনে 1 লোক অন্তঃসত্ত্বা হয়েছে, এটা আমি দেখছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ঠিক আছে? সো অন্তঃসত্ত্বা এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। এরপর হচ্ছে অরক্ষণীয়া। অরক্ষণীয়া ওই যে ব্যাপারটা হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতি থেকে আসছে। হিন্দু সংস্কৃতি অনুযায়ী যখন মেয়েদের বয়স মনে করেন 7 বছর 8 বছর হয়ে যেত, তখনই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো বাপ মা। 12-13 বছর হয়ে যাওয়া মানে তো মেয়ে একদম ড্যাং ড্যাং করে বড় হয়ে গেছে, মানে 13 বছর পার হওয়া মানে মেয়ের নিশ্চয়ই আর বড় বিয়েই হবে না, এমন একটা অবস্থা। 13 বছর পার হয়ে যাওয়া মানে, এই জন্য তখন তাকে বলা হতো অপয়া, অলক্ষণে, এগুলো বলা হতো মেয়েরকে। তো ব্যাপারটা হচ্ছে অরক্ষণীয়া মানে যাকে রক্ষা করার জন্য এখন কাউকে প্রয়োজন, অর্থাৎ পূর্ণাঙ্গ যুবতী হয়ে গেছে, অর্থাৎ তাকে রক্ষা করার জন্য এখন কাউকে প্রয়োজন, সেই জন্য বলা হতো এই ধরনের মেয়েগুলোকে বলা হতো অরক্ষণীয়া। ঠিক আছে? মানে রক্ষা করা প্রয়োজন এরকম কেউ কে দরকার আর কি, রক্ষণাবেক্ষণ অবস্থায় নাই, এই জন্য। আচ্ছা, এরপরে দেন, এরপর হচ্ছে ললনা। ললনা মানে তো বোঝেন, ললনা মানে মেয়ে। তারপর হচ্ছে সৎমা, এটা মানে বুঝেন। এও এও আর দায়ী দুইটা একই জিনিস, এও আর দায়ী দুইটা একই জিনিস। এখন এও মানে কি আমি বলি, মানে এখন গভর্নমেন্ট, মানে বর্তমানে গভর্নমেন্ট না অ্যাকচুয়ালি, মানে গভর্নমেন্ট বা প্রাইভেট হাসপাতালগুলোতে যারা ওই যে ডেলিভারি যারা করে এদেরকে কি বলে, মানে গাইনি বিশেষজ্ঞ আর কি, সহজ কথা মেডিকেল টার্মসের ভাষায় যদি আমি বলি, গাইনি বিশেষজ্ঞ যারা, এখন যারা ওই গ্রামে যারা মহিলা আছে, যারা এই গাইনি বিশেষজ্ঞের কাজটা করে, তাদেরকে বলা হয় হচ্ছে দায়ী বা এও। বুঝতে পারছেন? এদেরকে বলা হচ্ছে দায়ী বা এও, বলে না দাইমা। এই দাইমা মানে কি? এই দাইমা মানে হচ্ছে ওই মানে জন্মগ্রহণের সময় হেল্প করছে এইরকম মহিলা। বুঝতে পারছেন? ওকে ফাইন। ওকে, তাহলে আশা করি আপনারা নিত্য পুরুষবাচক শব্দ কি এবং নিত্য স্ত্রীবাচক শব্দ কি এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। এবার আমি একটা প্রশ্ন করব, খুব জটিল একটা প্রশ্ন, ভালো করে ভেবে শুনে বুঝে তারপর উত্তর দিবেন। ঠিক আছে? পড়ানোর মধ্য থেকে প্রশ্ন করব, কিন্তু বুঝে শুনে উত্তর দিবেন। ওকে ফাইন। আগেই বলে নিছি জটিল কোশ্চেন। আসেন, যদি বলি, আচ্ছা যদি বলি যে এই পর্যন্ত কি সবাই বুঝছেন? দাত্রীও বলে, হ্যাঁ দাত্রীও বলে, কিন্তু দাত্রী বললেও দাত্রীকে আপনারা স্ত্রীবাচক বলতে পারবেন না, মানে নিত্য স্ত্রী বলতে পারবেন না, কারণ দাত্রীর ক্ষেত্রে আবার পুরুষবাচক রূপ আছে দাতা, দাতার স্ত্রীবাচক হচ্ছে দাত্রী। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ফাইন। রায়হান বুলবুল বলছে ভাইয়া সাউন্ড আর ভিডিও মিল নাই, কি বলেন? এক মিনিট। স্ত্রীবাচক বলতে পারবেন না, মানে নিত্য স্ত্রী বলতে পারবেন না, কারণ ওকে হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন আবার ঠিক হয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন পুরুষ স্ত্রীবাচক শব্দের মধ্যে আমি একটা প্রশ্ন দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। যদি বলি যে বিধবা, বিধবা এর পুরুষবাচক, বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? বুঝলেন ভালো করে? বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? অপশন এ বিপত্নিক, অপশন বি সধবা,
অপশন সি, অপশন সি কুলোটা, অপশন ডি কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয়। ভালো করে বুঝেন, বলেন এই প্রশ্নের উত্তর কি? বলেন এই প্রশ্নের উত্তর কি? বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? দেখি পারেন কিনা, বলেন বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? উত্তর বলেন, বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? ভালো করে বুঝে বলেন, ভালো করে বুঝে বলেন। দেখেন আপনাদের মধ্যে বেসিক্যালি যে জিনিসটা কনফিউশন হবে সেটা হচ্ছে, ভাইয়া চিন্তা করেন বিধবা শব্দটা কি একটা নিত্য স্ত্রীবাচক শব্দ না? নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি? যে সকল স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ নাই। কথাটা বুঝেন, নিত্য স্ত্রীবাচক শব্দ মানে যে সকল শব্দের কোনো পুরুষবাচক রূপ নাই। তাহলে আমি বলতেছি বিধবা এর পুরুষবাচক রূপ কোনটি? আমি নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে বিধবা শব্দটা পড়ছি, তার মানে নিত্য স্ত্রীবাচক শব্দ মানে এটার পুরুষবাচক রূপ নাই। তাহলে পুরুষবাচক রূপ যদি নাই থাকে তাহলে এটার কারেক্ট আনসারটা কি হওয়ার কথা? কোনোটি নয় হওয়ার কথা না? কিন্তু না, এই প্রশ্নের উত্তর হচ্ছে বিপত্নিক। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া এই প্রশ্নের উত্তর বিপত্নিক কেমন হইল? আর যদি বিপত্নিক হয়েই থাকে, যদি বিপত্নিক হয়েই থাকে তার মানে তো বিধবা শব্দের পুরুষবাচক রূপ আছে। আর বিধবা শব্দের পুরুষবাচক রূপ যদি থেকেই থাকে তাহলে বিধবা নিত্য স্ত্রীবাচক শব্দ কেমনে হয়? কথা কি বুঝতে পারছেন? এখানে কিছু বিষয় আছে, এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা বাংলাদেশে কোনো টিচার পড়াবে না, কোনো টিচার পড়াবে না যে বিধবা শব্দের পুরুষবাচক রূপ বিপত্নিক যদি হয় তাহলে বিধবাকে নিত্য স্ত্রীবাচক শব্দ কেন বলা হয়? এটা তো বলার কথা না, লজিক্যালি বলা যায় না, তাহলে কেন বলা হয়? আসুন ব্যাখ্যা দিচ্ছি, ব্যাপারটা বোঝেন। ব্যাপারটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ তখনই বলা হয় যখন গঠনগত দিক থেকে সেটাকে পুরুষবাচক করা যায় না, গঠনগত দিক থেকে। কিন্তু বাস্তব দিক থেকে বা বাস্তবিক দিক থেকে তার পুরুষবাচক রূপ থাকতে পারে। কথা কি বুঝতে পারছেন? দেখেন একটু স্বাভাবিকভাবেই একটা লোক, এটা একটা লোক, একটা পুরুষ লোক, ঠিক আছে? এই পুরুষ লোকের স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, ঠিক আছে? স্ত্রী মারা গেছেন, তো স্ত্রী মারা গেছেন, এটা একটা পুরুষ লোক, পুং। তো এটা একটা যেহেতু পুরুষ লোক, তো তার স্ত্রী মারা গেছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? ওনাকে আমরা বলতেছি বিপত্নিক, ওনাকে আমরা বলতেছি বিপত্নিক। সেম সিচুয়েশনের কোন একটা মহিলা মানুষ আছে, কোন একটা মহিলা মানুষ আছে, যেই মহিলা মানুষের ওই আলটিমেটলি স্বামী মারা গেছে, যে মহিলা মানুষের স্বামী মারা গেছে। কোন একটা মহিলা মানুষ আছে যে মহিলা মানুষের স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে। তো এই যে মহিলা মানুষটা যার স্বামী মারা গেছে তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি বিধবা, তাকে বলতেছি বিধবা। তো এইটা হচ্ছে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এটাকে আমরা বলতেছি বিধবা। কথাটা বুঝেন? তাহলে বিধবা যে মহিলাটা, এই মহিলাটার একটা অল্টারনেটিভ পুরুষ ব্যক্তি আছে না যার স্ত্রী মারা গেছে? তাহলে বিধবা শব্দের পুরুষবাচক রূপ আছে না নাই? আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা ওই শাব্দিক গঠনগত দিক থেকে, শাব্দিক গঠনগত দিক থেকে মানে কি? শোনেন, নিত্য স্ত্রীবাচক শব্দ হয় কখন? আমরা আগে চিন্তা করেন পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ গঠনের জন্য কি কি উপায় আছে। যেমন আমরা আকার যুক্ত করে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক করতে পারি, একটু পরে দেখাবো। তারপর হচ্ছে দীর্ঘিকার যুক্ত করে, তারপর নি প্রত্যয় যুক্ত করে, ইনি প্রত্যয় যুক্ত করে, ঠিক আছে, ইকা প্রত্যয় যুক্ত করে, এইসব প্রত্যয় যুক্ত করে আমরা পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করতে পারি। তো এই সব ক্ষেত্রে তো আমার এইগুলো যদি বাদ দেই তাহলে কোনো পুরুষবাচক রূপ পাচ্ছি না। মানে ব্যাপারটা এরকম না যে বিধবা এখান থেকে আকার বাদ দিলে হবে বিধব আর ওটা কোনো পুরুষবাচক রূপ, ব্যাপারটা তা না। এই কারণে এটাকে বলা হয় শাব্দিক গঠনগত দিক থেকে এই শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই, এই জন্য এটাকে নিত্য স্ত্রীবাচক বলা হয়। কিন্তু বাস্তব লাইফে তার পুরুষবাচক রূপ থাকতে পারবে না, ব্যাপারটা এরকম না, থাকতেই পারে। কথা কি বুঝতে পারছেন? সবাইকে বুঝছেন আমার কথা? বলেন আমাকে বলেন জিনিসটা কি বুঝছেন কিনা। একটু জানান ভাই, জিনিসটা কি বুঝছেন?
আচ্ছা জি ভাইয়া বুঝছি। সানসিল্ক, আচ্ছা সানসিল্ক মেরে দিয়েছেন না? আচ্ছা সানসিল্ক মারা লাগবে না, সমস্যা নাই। ওকে আচ্ছা, তাহলে এতক্ষণ যাবত আমরা দেখলাম। স্যার আরেকবার বুঝান। বেয়ারুল ভাই, বাস্তবিক জীবন থাকতে পারবে তবে গঠনগত দিক থেকে থাকতে পারবে না, তাই তো? ইয়েস ইয়েস। হাসান ভাই, ব্যাপারটা হচ্ছে বাস্তবিক জীবনে থাকতে পারবে তবে গঠনগত দিক থেকে এটার কোনো পুরুষবাচক রূপ থাকতে পারবে না, সেটাকে আমরা বলবো নিত্য স্ত্রীবাচক শব্দ। আবার মানে বাস্তবিক দিক থেকে যদি স্ত্রীবাচক শব্দ থাকে কিন্তু পুরুষবাচক রূপটাকে আমরা এই ধরনের পুরুষবাচক রূপ থেকে আমরা বলবো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা এবার আসুন, এইবার আমরা যেটা দেখব, আমরা কিছু নিয়ম দেখব, কিছু নিয়মগুলো কি কি আছে ভাইয়া? চলেন আমরা কিছু নিয়ম দেখি একটু। নিয়ম যেমন কি? নিয়ম দেখেন, আমাদের কিছু নিয়ম আছে। যেমন এই যে 1 নম্বর নিয়ম আছে আমাদের এখানে, পুরুষবাচক শব্দের শেষে যদি রস্যই থাকলে স্ত্রীবাচক শব্দের শেষে নি যুক্ত হয়, নি। আমি আপনাকে নিয়মগুলো দিয়ে একটা একটু লিখে দেখাই, আমি একটু দিয়ে একটা নিয়ম লিখে দেখাই, খেয়াল করেন। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, যদি দেখেন যে পুরুষবাচক শব্দের শেষে পুরুষ স্ত্রী, ওকে, যদি দেখেন পুরুষবাচক শব্দের শেষে রস্যই আছে তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে 9 রস্যিকার বসবে। পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে স্ত্রীবাচক শব্দের শেষে এই 9 দীর্ঘিকার বসবে, আর আগের দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে, মানে এই দীর্ঘিকারটা হয়ে যাবে রস্যিকার, আর লাস্টে যুক্ত হবে 9 দীর্ঘিকার। কথা কি বুঝছেন? আমি একসাথে 2টার উদাহরণ দিচ্ছি। ধরেন আমি বললাম শিকারী, খেয়াল করেন, ধরেন আমি বললাম শিকারী, তাহলে খেয়াল করেন শিকারী, এই বানান তো রস্যিকার আছে, এই যে রস্যিকার, তাহলে এটার সাথে স্ত্রীবাচকটা কি হবে? স্ত্রীবাচকটা হবে হচ্ছে শিকারিনী, এটার সাথে স্ত্রীবাচকটা হবে হচ্ছে শিকারিনী এবং 9 রস্যিকার দিয়ে। কথা কি বুঝতে পারছেন? শিকারী, শিকারিনী, ওকে। এরকম আমি যদি বলি যে ভিখারি, ভিখারিনী, ঠিক আছে? আমি যদি বলি ভিখারি, তাহলে খেয়াল করেন ভিখারি কি হবে? ভিখারিনী, ভিখারিনী, এটা স্ত্রীবাচক দিয়ে হবে, মানে ওই 9 রস্যিকার সাথে জাস্ট 9 রস্যিকার যুক্ত হয়ে যাবে। কিন্তু যখনই দীর্ঘিকার থাকবে প্রথম শব্দে, এই যে এটাতে, যেমন দেখেন আমি যদি বলি দুঃখী, খেয়াল করেন দুঃখী, তো দুঃখী এটাতে কিন্তু কি হবে দেখেন, দুঃখী যখন আমি বলবো তখন দীর্ঘিকার ছিল এই জন্য 9 দীর্ঘিকার, কিন্তু আগের যে দীর্ঘিকারটা এটা হয়ে যাবে রস্যিকার। কথা কি বুঝতে পারছেন? দুঃখীটা হয়ে গেছে দুঃখিনী। এরকম কি, যেমন মনে করেন মায়াবী, যেমন দেখেন আমি যদি বলি মায়াবী, তো মায়াবী এটা কিন্তু পুরুষবাচক শব্দ, মায়াবী দীর্ঘিকার। এখন মায়াবীর থেকে স্ত্রীবাচক করতে গেলে কি হবে? মায়া, আগের দীর্ঘিকারটা হয়ে যাবে রস্যিকার, আর তারপর হচ্ছে 9 দীর্ঘিকার, মায়াবিনী। বুঝছেন জিনিসটা? জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে মায়াবী, মায়াবিনী, তাহলে এটা হচ্ছে আমরা নিয়ম পড়লাম। এরপর দেখেন নি প্রত্যয়টা যুক্ত হলে, এই যে নি প্রত্যয়টা যুক্ত হয় আমরা দেখলাম কখন? রস্যই বা দীর্ঘই থাকলে। এখন এক্ষেত্রে মনে রাখতে হবে যে নি প্রত্যয় যুক্ত হইলে কখনো কখনো এটা অবজ্ঞা অর্থ বোঝায়। তাহলে নি প্রত্যয় যুক্ত হলে অবজ্ঞা অর্থ কখন বোঝায়? নি প্রত্যয় যুক্ত হলে অবজ্ঞা বোঝায় কখন? অবজ্ঞা বোঝায় কখন? নি প্রত্যয় যুক্ত হলে অবজ্ঞা বোঝায় কখন? ব্যাপারটা খেয়াল করেন। যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে অবজ্ঞা বোঝায় কখন? নি প্রত্যয় যুক্ত হলে অবজ্ঞা বোঝায় যদি সেটা কি হয়, যদি সেটা, ব্যাপারটা হচ্ছে, আমি কয়েকটা উদাহরণ দিই। আমি আগে নি প্রত্যয় যুক্ত হলে যে অবজ্ঞা বোঝায় কয়েকটা উদাহরণ দিই। যেমন দেখেন মাস্টারনি, যদি বলি মাস্টারনি, ঠিক আছে, ডাক্তারনি, ডাক্তারনি, মাস্টারনি, ডাক্তারনি, জমিদারনি, দারোগানি, ঠিক আছে, দারোগানি, এই শব্দগুলোতে কিন্তু নি প্রত্যয় যুক্ত হয়েছে এবং এটা কি বোঝাচ্ছে? অবজ্ঞার্থ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অবজ্ঞা বোঝাচ্ছে। আপনাদের মনে আছে আপনারা ছোটবেলা যখন মিনা কার্টুন দেখতেন, মিনা কার্টুনে ওই যে একটা টাকলা বেটা ছিল দোকানদার, মনে আছে? ওই দোকানদার সবসময় মিনার বাপরে যায় কি বলতো? মিনার বাপরে যায় বলতো, মাইয়া মানুষের এত পড়ালেখা শিখুন ভালো না, মাইয়ারে মাস্টারনি বানাইবা, মাইয়ারে ডাক্তারনি বানাইবা। এই যে মাস্টারনি বানাইবা, ডাক্তারনি বানাইবা, মানে এই যে মাস্টারনি বলে একটা খোঁচা মারা, ডাক্তারনি বলে একটা খোঁচা মারা, তার মানে ব্যাপারটা হচ্ছে কি? অবজ্ঞা করে বলতেছে।
কথা বুঝতে পারছেন? মানে মনে করেন দেখবেন, আপনি মনে করেন মেয়েদের ক্ষেত্রে আপনি ঘুমায় আছেন, আপনার মা আপনাকে সকালবেলা ঘুমের থেকে ওইটা মানে ডাইকা উঠে দিয়েছে, অনেক মানে বেলা করে ঘুমায় আছেন, ডাইকা উঠে দিয়েছে, জমিদার নির্মাইয়া এখনো ঘুমাইতেছে, জমিদার নিয়ে। ব্যাপারটা হচ্ছে এরকম বলেন অনেক সময়, হ্যাঁ, মানে ছেলেদের ক্ষেত্রে জমিদারের ভূত এখনো ঘুমায়, এত বেলা হয়েছে ঘুমায়, বা মেয়েদের ক্ষেত্রে জমিদার নি, ঠিক আছে, এত বেলা হয়েছে এখনো ঘুমায়। তাহলে এই যে জমিদার নি, এটা কিন্তু অবজ্ঞা করে বলছে, এটা অবজ্ঞা করে বলছে যে তুই কি জমিদার নি নাকি, যে এত বেলা করে ঘুমাইতেছিস, এটা হচ্ছে অবজ্ঞা করে বলছে। তারপর হচ্ছে দারোগানি, এগুলো অবজ্ঞা করে বলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে নি প্রত্যয়যুক্ত হলে সবসময় কি অবজ্ঞার্থ হবে? না, এই জায়গাটা ব্যাপার। নি প্রত্যয়যুক্ত হলে সবসময় অবজ্ঞার্থ হয় না। তাহলে নি প্রত্যয়যুক্ত হলে কখন অবজ্ঞার্থ হয় মনে রাখতে হবে। নি প্রত্যয়যুক্ত হলে অবজ্ঞার্থ হয়, আবার অনেক সময় সাধারণ অর্থ প্রকাশ পায়। যেমন যেমন দেখেন, আমি যদি বলি জেলেনি, আমি যদি বলি জেলেনি, ঠিক আছে, এই যে দেখেন জেলেনি, কামারনি, কুমারনি, ঠিক আছে, জেলেনি, কামারনি, কুমারনি, ওকে, কামারনি, কুমারনি, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সাধারণ অর্থ প্রকাশ পাইছে। এইসব ক্ষেত্রে কি অর্থ প্রকাশ পাইছে? সাধারণ অর্থ। তাহলে প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কেমনে এটা অবজ্ঞার্থ কখন হবে আর সাধারণ অর্থ কখন হবে? সিম্পল বিষয়, দেখেন, যদি সেটা উঁচু জাত হয়, উঁচু জাত, যদি সেটা উঁচু জাত হয়, উঁচু জাতের সাথে যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে অবজ্ঞা বুঝাবে। আর নিচু জাতের সাথে যদি, নিচু জাতের সাথে যদি অবজ্ঞার্থ যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ অর্থ বুঝাবে। দেখেন, ডাক্তার, মাস্টার, জমিদার, দারোগা সব উঁচু জাত, উঁচু জাতের সাথে নি প্রত্যয় যুক্ত হয়েছে, সব অবজ্ঞার্থ। আর জেলে, কামার, কুমার, চাকর, চামার নিচু জাত, নিচু জাতের সাথে নি প্রত্যয় যুক্ত হলে সাধারণ অর্থ বুঝায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাই বলেন, পুরোপুরি বুঝছেন কিনা আমাকে একটু বলেন, পুরোপুরি বুঝতে পারছেন কিনা? ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান আমাকে। হৃদয় আহমেদ মানিক বলছে, ধ্রুব আর অভিযাত্রীর মধ্যে কি খুব বেশি পার্থক্য থাকবে? হৃদয় ভাই, আপনি আসলে এমন একটা পার্থক্যের কথা বলছেন, মানে এটা আসলে আমি আপনার বুঝাইতে পারবো না। এটা আসলে আপনি মানে আপনি বলতে পারতেন যে ভাই ধ্রুব আর অন্বেষণের মধ্যে কি খুব বেশি পার্থক্য থাকবে কিনা, ধ্রুব আর অভিযাত্রীর মধ্যে পার্থক্য থাকবে কিনা, এটা আসলে কোনো পার্থক্যের কাতারই পড়ে না। মানে 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 অভিযাত্রী বই এটা অন্য ক্যাটাগরির বই। ব্যাপারটা এরকম না যে অভিযাত্রী খুব খারাপ, অভিযাত্রী অন্য ক্যাটাগরির বই। কথা বুঝতে পারছেন? অন্যরকম বই। অভিযাত্রীর মূল থিমটাই হচ্ছে আপনাকে মনে করেন কার্টুন দিয়া আপনাকে আকৃষ্ট করে রাখা, বোঝানো, এরকম। আর আমার কথা হচ্ছে ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো হচ্ছে আপনার সামনে তুলে ধরা। আমার মূল থিমটা হচ্ছে এরকম। কথা বুঝতে পারছেন? অভিযাত্রীর মূল উদ্দেশ্য আর আমার মূল উদ্দেশ্য এক না। অভিযাত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন কমন দেখাইতে হবে, আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন কমন দেখানোর দরকার নাই, আপনি পারেন কিনা, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। কথা বুঝতে পারছেন? সো এটা আসলে কখনো মানে এক হইতে পারে না, বুঝতে পারছেন? এবং এটার মধ্যে পার্থক্য আকাশ পাতাল পার্থক্য, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, শুধু পার্থক্য না, ঠিক আছে? ওকে ফাইন, এরপর আসেন পরের পয়েন্টে যাই আমরা। অভিযাত্রী বই খারাপ না, আবারও বলি, তবে ওনার মূল উদ্দেশ্যটা একরকম, আমার মূল উদ্দেশ্যটা অন্যরকম। কথা বুঝতে পারছেন? আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে পরীক্ষার হলে আমার মানে কমন ফেলানো না, স্টুডেন্টদেরকে আমার ব্যাপারটা সম্পর্কে জানানো, যাতে পরীক্ষার হলে কোশ্চেন যত ঘুরে ফিরে দিক ও যাতে পারে, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন? ওকে ফাইন, আসেন পরের পয়েন্টে যাই। কি বলছেন? সাহিত্য অংশটি কেমন? সাহিত্য অংশ যথেষ্ট রিচ, ধ্রুবর সাহিত্য অংশ যথেষ্ট রিচ, মানে দরকার নাই, বুঝতে পারছেন? এর বেশি দরকার নাই, যা আছে এনাফ। কথা বুঝতে পারছেন? এনাফ আছে। ওকে ফাইন, এবার দেখেন আমরা যেটা বলতেছিলাম, তাহলে পুরুষবাচক শব্দের শেষে আমরা নি প্রত্যয় যুক্ত হয়, আবার নি প্রত্যয় যুক্ত হওয়ার ফলে কখনো কখনো অবজ্ঞা বোঝায়, আবার অবজ্ঞা নি প্রত্যয় যুক্ত হলে সবসময় যে হয় এরকম না। তো এই বিষয়গুলো পুরোপুরি আশা করি ক্লিয়ার করতে পারছি। এরপরে নি প্রত্যয় ছাড়া আর কি কি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ হয় সেটা একটু দেখাই। নি প্রত্যয় ছাড়া আর কি কি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ হয় সেটা একটু দেখাই, আসেন। নি প্রত্যয় ছাড়া আর কি কি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ হয়, আসেন দেখি। নি প্রত্যয় ছাড়া আর কি কি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ হয়? যেমন আনি প্রত্যয়যোগী স্ত্রীবাচক শব্দ হয়, আনি, অর্থাৎ পুরুষবাচক শব্দ
এটার লাস্টে মনে করেন স্ত্রীবাচক শব্দের শেষে হচ্ছে আনি যুক্ত হবে, আনি। যেমন যেমন মনে করেন আমি বললাম চাকর, আমি বললাম চাকর, তাহলে ওয়ার্ডটা কিন্তু চাকরনি না, ওয়ার্ডটা হয়ে যাচ্ছে চাকর রানী, ওয়ার্ডটা হয়ে যাচ্ছে চাকর রানী। তাহলে খেয়াল করেন, ব্যাপারটা খেয়াল করেন, এখানে ছিল চাকর আর এখানে হচ্ছে আনি যুক্ত হয়েছে নতুন, ঠিক আছে? চাকর চাকরানি। যদি বলি মাতুল, যদি বলি মাতুল, মাতুল মানে কি মামা, মাতুল মাতুলানি, ঠিক আছে? মাতুল মাতুলানি, ওকে? তাহলে আনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ। আগেরটা ছিল শুধু নি প্রত্যয়, আর এটা হচ্ছে আনি প্রত্যয় যুগে। আবার ইনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ, এটা হচ্ছে ইনি, ইনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ। যেমন যেমন মনে করেন আমি বললাম কাঙ্গাল, আমি বললাম কাঙ্গাল, এখন কাঙ্গাল হয়ে গেছে কাঙ্গালিনী, কাঙ্গাল কি হয়ে গেছে? কাঙ্গাল হয়ে গেছে কাঙ্গালিনী, ঠিক আছে? কাঙ্গালিনী, এরকম ইনি প্রত্যয় যুগে, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন কাঙ্গাল কাঙ্গালিনী, এরকম আর কি আছে? যেমন মনে করেন যে গোয়ালা গোয়ালিনী, বাঘ বাঘিনী, খেয়াল করেন যে বাঘ, দেখেন বাঘ কি হয়ে গেছে? বাঘ বাঘিনী, ঠিক আছে? তারপর হচ্ছে গোয়ালা গো আলা, এটা হয়ে গেছে গো আলিনী, গো আলিনী, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ইনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ। তাহলে প্রথমে আমরা দেখলাম নি প্রত্যয় যুগে, তারপরে দেখলাম হচ্ছে আনি প্রত্যয় যুগে, তারপরে দেখলাম ইনি প্রত্যয় যুগে। এইবার আসেন পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে, অক, মনে রাখবেন পুরুষবাচক শব্দের শেষে কি থাকলে? অক থাকলে, অক। পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে ইকা হয়। আবার বলছি, পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে কি হয়? ইকা হয়। ভালো করে খেয়াল করেন, অক থাকলে ইকা হয়। যেমন কি? যেমন মনে করেন দেখেন লেখক, যেমন মনে করেন লেখক লেখিকা, ঠিক আছে? লেখিকা। এরকম আর কি হতে পারে বলুন তো? লেখক লেখিকা। আর দিলাম না, দেখেন সেবক সেবিকা, শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে? তাহলে পাঠক পাঠিকা, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে পুরুষবাচক শব্দের শেষে অক থাকলে স্ত্রীবাচক শব্দের শেষে ইকা হয়। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন সব সময় কি পুরুষবাচক শব্দের শেষে অক থাকলে স্ত্রীবাচক শব্দের শেষে ইকাই হয়? এর কি কিছুই ব্যতিক্রম নাই? আছে, খেয়াল করেন। যেমন ব্যতিক্রম, ব্যতিক্রম যেমন কি? যেমন দেখেন আমি যদি বলি যুবক, খেয়াল করেন যুবক, এখন যুবক আপনি কিন্তু যুবিকা বলবেন না, যুবক আপনি বলবেন কি? যুবতী। তার মানে আপনার কিন্তু অক থাকলে ইকা হয়, ওই রুলসটা এখানে মানেন নাই। এরকম আর কি আছে? যেমন দেখেন গণক, যেমন গণক আপনি কিন্তু গণিকা বলবেন না, আপনি বলবেন গণক গণকী, গণক গণকী। এরকম আর কি আছে? চাতক, খেয়াল করেন চাতক চাতক চাতকী, ঠিক আছে? তাহলে গণক গণকী, চাতক চাতকী, যুবক যুবতী, রজক রজকিনী। খেয়াল করেন রজকের স্ত্রীবাচক শব্দটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিধা আছে। রজকের স্ত্রীবাচক শব্দ রজকিনী, দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার, দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। কিন্তু যদি অপশনে রজকিনী না থাকে সেক্ষেত্রে রজক রজকী এটাও দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু দুইটাই যদি থাকে দেন রজকিনী বেস্ট অ্যান্সার। কথা বুঝতে পারছেন? দুইটাই যদি থাকে তাহলে রজকিনী বেস্ট অ্যান্সার। আই কনসেপ্টটা কি ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন, সবাই কি বুঝছেন কিনা আমাকে একটু জানান প্লিজ। একটু জানান প্লিজ। जी सर, क्लियर क्लियर क्लियर। আচ্ছা ওকে ফাইন, ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন কি লিখছেন। স্যার কবির জন্মমৃত্যু সাল মনে রাখার নাম্বার টেকনিকটা আবার করাইলে ভালো হয় স্যার। ঠিক আছে, কখনো অন্য এক সময় করাবো, আবার এই ক্লাসে আর না, অন্য এক সময়। আচ্ছা তো যেটা বলতেছিলাম, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সেটা কি, সেটা দেখেন, সেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে অক থাকলে ইকা হয়, তবে ব্যতিক্রম কি দেখালাম, এই যে যুবক যুবতী, গণক গণকী, রজক রজকিনী, চাতক চাতকী, এগুলো কিন্তু ব্যতিক্রম। আবার এখানে কথা আছে,
ইকা প্রত্যয় যুক্ত হলে সব সময় যে সেটা স্ত্রীবাচকই হবে ব্যাপারটা এরকম না, অনেক সময় স্ত্রীবাচক নাও হতে পারে। ব্যাপারটা খেয়াল করেন, দেখেন ইকা প্রত্যয়, হ্যাঁ ঠিক আছে যে শব্দের শেষে অক থাকলে স্ত্রীবাচক শব্দের শেষে ইকা যুক্ত হয় এবং সেটা স্ত্রীবাচক প্রত্যয় হয়, ঠিক আছে, বাট মাইন্ড ইট সবসময় যে স্ত্রীবাচকই হইতে হবে ইকা থাকলে এরকম না। যেমন যেমন মনে করেন নাটক, যেমন দেখেন নাটক অক আছে কিন্তু এটা শেষে কিন্তু নাটিকা ইকা হয়েছে, কিন্তু এই নাটিকা দ্বারা কিন্তু স্ত্রীবাচক বোঝায় না, মানে ব্যাপারটা এরকম না যে নাটক পোলা আর নাটিকা মাইয়া, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে। তাহলে নাটক নাটিকা, এরকম আর কি আছে, পুস্তক পুস্তিকা, পুস্তক পুস্তিকা, তাহলে নাটক নাটিকা পুস্তক পুস্তিকা, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন নাটক নাটিকা পুস্তক পুস্তিকা, ঠিক আছে। তারপর হচ্ছে একাঙ্ক একাঙ্কিকা, ওকে, একাঙ্ক একাঙ্কিকা, একাঙ্ক একাঙ্কিকা, নাটক নাটিকা পুস্তক পুস্তিকা একাঙ্ক একাঙ্কিকা, এইসব ক্ষেত্রে মালা মালিকা গীতি গীতিকা, ঠিক আছে, এই যে দেখেন গীতি গীতিকা গীতি গীতিকা, এইসব ক্ষেত্রে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এগুলো ইকা প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচকতা বোঝায় নাই, এগুলো বোঝায় ক্ষুদ্রার্থ। কি বোঝায় ভাই? ক্ষুদ্রার্থ। তাহলে বলেন ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? এই যে এগুলো নাটক নাটিকা পুস্তক পুস্তিকা একাঙ্ক একাঙ্কিকা মালা মালিকা গীতি গীতিকা, এগুলো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো ক্ষুদ্রার্থ কেন? ব্যাপারটা বুঝেন ভালো করে। ব্যাপারটা হচ্ছে দেখেন নাটক কোনটা, নাটক হচ্ছে মনে করেন ওই যে মনে করেন ভারতীয় সিরিয়ালে যেগুলো দেখায় ৮,৩৩২ পর্ব, ৯,৩৪৪ পর্ব, মনে করেন আপনি ছোটবেলার থেকে নাটক দেখা শুরু করছেন 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 আপনি বড় হইয়া বুড়া হইয়া প্রায় মৃত্যু সজ্জায়, কিন্তু নাটক এখনো শেষ হয় নাই, ঠিক আছে। আপনি অর্ধেক দেখে গেছেন নাটকের, বাকি অর্ধেক আপনার উত্তরাধিকার সূত্রে আপনার পরবর্তী প্রজন্মকে বলে গেছেন যে এই এই কাহিনী হয়েছে আমার ছোটবেলা থেকে, বাকিটা তুই দেখিস। এটা হচ্ছে নাটক, শেষ নাই, বুঝতে পারছেন, বিশাল বড়। আর নাটিকা কোনটা? বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদের সময় দেখবেন যে নাটকগুলো হয়, মনে করেন যে 3 পর্ব 2 পর্ব 4 পর্ব 7 পর্ব 5 পর্ব, অর্থাৎ ছোট 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 ভাগে বিভক্ত, এগুলোকে বলা হয় নাটিকা। এগুলো নাটক না, এগুলো কি? এগুলো হচ্ছে নাটিকা। কথা বুঝতে পারছেন? তাহলে নাটক আর নাটিকার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন? এরকম এই যেমন দেখেন এটা এটা হচ্ছে পুস্তক, বড় এটা পুস্তক, আর এটা যদি আমি শীট দিতাম, শীট 10 পৃষ্ঠার 12 পৃষ্ঠার, এটা হয়তো পুস্তিকা, বুঝছেন জিনিসটা? তাহলে পুস্তক পুস্তিকা, এরকম একাঙ্ক একাঙ্কিকা। একাঙ্ক মানে কি? একাঙ্ক মানে মনে করেন যে পুরো একটা দৃশ্য, যেমন মনে করেন আপনাকে আমি একটা সিম্পল ব্যাপারটা বুঝাই, ধরেন নাটকের কোন একটা সিন, নাটকের সিনটা কোথায়? নাটকের সিনটা হচ্ছে মনে করেন একটা সিন হচ্ছে ছাদের উপরে, একটা সিন হচ্ছে রান্নাঘরে, একটা সিন হচ্ছে টেলিভিশন রুমে, একটা সিন হচ্ছে রাস্তায়। তো এই যে আলাদা আলাদা সিন, এই সিনগুলোকে বলা হচ্ছে একাঙ্ক, বড়। আর এই একাঙ্কর আন্ডারে ছোট ছোট যে সিন সেটাকে বলা হয় একাঙ্কিকা। যেমন মনে করেন মানে রান্নাঘরে, মনে করেন ছাদের উপরে নায়ক আর নায়িকা, তো এটা একটা সিন, কিন্তু এই সিনের মধ্যেই দেখবেন যখন কথা বলে তখন একবার নায়ককে দেখায়, একবার নায়িকা থেকে দেখায়, একবার দুইজনকে উপর থেকে দেখায়, একবার দুইজনকে সাইড থেকে দেখায়, একবার দুইজনের মাঝখান দিয়ে মানে বিশাল ওই ভিউ দেখায়, ঠিক আছে, চারপাশে ভিউ দেখায়। মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্নভাবে ছোট 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 করে মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরা, ওইগুলো হচ্ছে কি একাঙ্কিকা। আর একাঙ্ক কোনটা? ওই পুরা যে জায়গাটা একটা দৃশ্যকে ঘটতেছে, মানে একটা দৃশ্যকে কেন্দ্র করে ঘটতেছে, সেটা হচ্ছে বাড়ির ছাদ, সেটা হচ্ছে একাঙ্ক। বুঝতে পারছেন জিনিসটা? অনেক কিছু বুঝাই ফেলছে আপনাদের। ভাইয়া আমাদের এক্সামগুলো আবার নেওয়া শুরু করলে ভালো হইতো। আপনাদের এই কোর্স শেষ করি আগে, তারপর আপনাদের নতুন ব্যাচও শুরু করবো, আপনাদের এক্সামও নিব, সবই হবে। আমি কি বললাম ভাই, আমি অফলাইন ছেড়ে দিছি, আমি অফলাইন ছেড়ে দিছি, শুধুমাত্র 2টা জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আইকন প্লাস রাজশাহী শাখার উত্তরা শাখায় ক্লাস নিব, শুধু এই 2টা জায়গায় ক্লাস নেই। এছাড়া মোটামুটি আমি সব জায়গায় অফলাইন ছেড়ে দিছি। তো অফলাইন যেহেতু ছেড়ে দিছি, আমি এখন মোটামুটি অনলাইন নিয়েই 100% ব্যস্ত হয়ে যাব। কথা বুঝতে পারছেন? 100% ব্যস্ত হয়ে যাব আমি এখন অনলাইন নিয়ে। মানে আমি আমার মানে সব কিছু বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করব। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ক্লাসে আছি, আমি কলটা কেটে দিয়েছিলাম আপনার। আপনি কি মেসেঞ্জারে নক দিয়েছেন আমাকে? মেসেঞ্জারে পেজে পেজে না, আপনি আমার আইডিতে নক দিয়েছেন, মেসেঞ্জার আইডিতে নক দিয়েছেন।
জি অবশ্যই আইডিতে দিবেন, আমি তো আইডি চেক করি ভাইয়া, আমি তো আইডি চেক করি, একটু আইডিতে নক দেন, আমি ক্লাসের পরে, আচ্ছা ঠিক আছে আমি ক্লাসের পরে তাহলে চেক করতেছি। ওকে ভাইয়া, ওকে আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এরপর আসেন, দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে পুরুষবাচক স্ত্রীবাচক সদস্য এটা এটা আর কি আমরা বুঝলাম যে তার মানে অক থাকলে ইকা হয়, এটা সত্য, কিন্তু অক থাকলে ইকা থাকলে সবসময় সেটা স্ত্রীবাচক বোঝায় না, অনেক সময় সেটা ক্ষুদ্রার্থ বোঝায়। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার। এরপর আসেন, এরপর হচ্ছে বিশেষ নিয়মে সাজিত স্ত্রীবাচক শব্দ। এই বিশেষ নিয়মে সাজিত স্ত্রীবাচক শব্দটা এইটা আপনারা একটু একটা ছক দেওয়া আছে, ছকটা একটু ভালো করে পড়বেন, এবং এই ছকের আন্ডারে যে শব্দগুলো আছে এই শব্দের বাইরে আজ পর্যন্ত আমি দেখি নাই বিশেষ নিয়মে সাজিত স্ত্রীবাচক শব্দ থেকে কোনোদিন পরীক্ষায় কোশ্চেন আসছে, আমার মনে হয় না আসবে। সো এই ছকের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন ভালো করে, মানে বারবার পড়বেন। ঠিক আছে, যেমন দেখেন যে শ্রীমতীর নারী বান্ধবী তার দেবরজাকে রানীর নিকট এনে বলল, সম্রাজ্ঞী তারা সম্প্রতি স্বামী স্ত্রী হয়েছে। রানী নেত্রী স্টাইলে কর্ত্রীকে বলল, যাও নতুন পতিপত্নীর জন্য রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী এবং সতী একজন ধাত্রীর ব্যবস্থা করো। কর্ত্রী শ্রোত্রীদের মধ্য হতে সভানেত্রীর শ্বশ্রু গরীয়সী শিক্ষয়িত্রীকে যুবতীর জন্য নির্বাচন করলো। এখানে যতগুলো শব্দ আছে তার সবই বিশেষ নিয়মে দৃষ্টিবাচক শব্দ। আমার মতো করে যে আপনার ঠাডা মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, বাট বারবার পড়লে মোটামুটি জিনিসটা আপনার মাথায় চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। বাংলা সাহিত্য লিখিতর উপর কোর্স চালু করার ইচ্ছা আছে কি ভাই? উত্তর হচ্ছে আপাতত আমার মানে এগুলো কোনো ইচ্ছা নাই। আপাতত আমার বাংলা সাহিত্য বই লেখার ইচ্ছা আছে। আমি সামনের বছর অন্বেষণ বইয়ে বাংলা সাহিত্য অংশ অ্যাড করব, কারণ আমি সব যেহেতু ছেড়েই দিছি, আমি এখন বাসায় বসে বসে অনেক সুযোগ পাবো। আমি ইনশাল্লাহ সামনের বছর আমার অন্বেষণ বইয়ে বাংলা প্রথম পত্র অ্যাড করব, মানে সাহিত্য অংশ অ্যাড করব। আমি সেরকমভাবে লেখালেখা আমি মনস্থির করছি, এবং ওইটার অংশটা যদি কমপ্লিট করতে পারি তারপর সেটার পরে আমি ব্যাচ নামাবো, যা করব সব তখন করব, তারপরে করব, এর আগে না। সাহিত্যর ব্যাচ মানে ফুল সাহিত্যর ব্যাচ যদি পড়াই তাহলে এর পরে পড়াবো, এর আগে না। এর কারণ হচ্ছে আমি পারফেকশনিস্ট না হয়ে কোনো কিছু আসলে স্টার্ট করতে চাই না। সো মনে করেন আমি সাহিত্য অংশটা পড়াইতে যাচ্ছি, আমি আটকে যাচ্ছি কোনো জায়গায়, তাহলে আমার নিজের কাছে এই জিনিসটা মানে অকওয়ার্ড লাগবে, যে আমার মাথায় আসতেছে না কেন বা আটকে যাচ্ছি কেন। ব্যাকরণ যেমন এই জিনিসটা আমার একদম রন্ধ্রে রন্ধ্রে আছে, কিন্তু সাহিত্যের জিনিসটা তো এরকম না। কই ক্লাস অফ হয় নাই তো? না না ক্লাস অফ হয় নাই, ক্লাস অফ হয় নাই। এই যে আমি আসি তো, ক্লাস অফ হয় নাই। একটু নেট প্রবলেম ছিল, ইয়েস। আচ্ছা তাহলে আশা করি এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন আমরা চলে যাই পরের পয়েন্টে। দেখেন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এই নিয়ম টিয়ম যা কিছু আছে তা, এতক্ষণ আমরা দেখলাম নিয়ম টিয়ম যা কিছু আছে তা। এবার নিয়মের বাইরে কিছু দেখি, অর্থাৎ অর্থাৎ ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। কি দেখবো ভাই? ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। ভিন্ন ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। আসেন যদি বলি ভিন্ন শব্দ যোগে গঠিত, ভিন্ন শব্দ যোগে গঠিত, শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ, গঠিত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ মূল শব্দের শেষে এই অপ ইকা মিকা এগুলা নাই, অন্য শব্দ। যেমন দেখেন ভিন্ন শব্দ যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কি? যেমন মনে করেন আমি যদি বলি বাদশাহ, তাহলে বাদশাহ কিন্তু বাদশিনী বা বাদশাহানি এরকম না, বাদশাহ বেগম। দেখেন বাদশাহ, বাদশাহ বেগম, ঠিক আছে। এরকম দেখেন মর্দ, ঠিক আছে, মরদ বা মর্দ, এটা মর্দ হচ্ছে জেনানা, মর্দ হচ্ছে কি জেনানা, ঠিক আছে। তাহলে বাদশাহ বেগম, মর্দ জেনানা, তারপর হচ্ছে মর্দ জেনানা, বাদশাহ বেগম। এরকম আর কি আছে। সুখ শাড়ি, শাড়ি বানানটা খুব ভালো করে খেয়াল করেন, সুখ বানানটা এরকম এবং শাড়ি বানানটাও কিন্তু এরকম,
সারি বানানটা কিন্তু এরকম, যদি আমাদের ক্লাস 9-10 ব্যাকরণ বইতে সারি বানানটা কিন্তু হচ্ছে এরকম দেওয়া ছিল, সারি বানানটা এরকম দেওয়া ছিল, এবং এটা কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মধ্যে সারি বানানটা এভাবে দেওয়া আছে বিভিন্ন বইয়ের মধ্যে, এটা কিন্তু ভুল দেওয়া আছে। সারি বানানটা কিন্তু এরকম হবে, সুখমান হচ্ছে শালিক পাখি, ঠিক আছে? তো এটা হচ্ছে শালিক পাখি পুরুষ আর এটা হচ্ছে শালিক পাখি স্ত্রী, এটা রাইট, দিস ইজ রং। ওকে, আচ্ছা, সুখ সারি এরকম আর কি আছে দেখেন, এই যে খান খানম, ঠিক আছে, খান খানম, তারপর হচ্ছে এই না কুলি কামিন, হ্যাঁ এই যে কুলি কামিন, বিদ্যান বিদুষী, দেখেন কুলি কুলি, এখন কুলি কিন্তু কুলিনি এরকম কিছু না, কুলি কামিন, ঠিক আছে, কুলি কামিন, কুলির স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। দেন হচ্ছে বিদ্যান, বিদ্যানের স্ত্রীবাচক শব্দ কিন্তু বিদ্যানিকা বা বিদ্যানিনী এরকম না, বিদ্যানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী, বিদ্যানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী। তো এইরকম শব্দগুলোকে বলা হচ্ছে ভিন্ন শব্দযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। মার্দ জেনানা, সুখ সারি, কুলি কামিন, বিদ্যান বিদুষী, ঠিক আছে, খানসামা আয়া, বাদশাহ বেগম, এগুলো সব হচ্ছে ভিন্ন শব্দযোগে। আর এরপরের পয়েন্টটা হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দযোগে গঠিত। বিদেশি স্ত্রীবাচক যেমন কি, যেমন মনে করেন এই যে খান খানম, আচ্ছা মার্দ জেনানা এটা তো হিন্দি, আচ্ছা সরি মার্দ জেনানা এটা হিন্দি, এটা হচ্ছে বিদেশি শব্দযোগে, আমি ম্যাচ করে ফেলছি, এটা হচ্ছে বিদেশি শব্দযোগে, হ্যাঁ এটা হচ্ছে বিদেশি শব্দযোগে, বিদেশি, এটা হচ্ছে মর্দ তো হিন্দি ভাষার শব্দ, যে হিন্দিতে বলে না মর্দ কো দর্দ নেই হতা, সো মর্দ এটা হিন্দি ভাষার শব্দ, জেনানা এটা হিন্দি ভাষার শব্দ। তাহলে বিদেশি ভাষার শব্দযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কী কী আছে, যেমন এই যে দেখেন মুহতারিম, মুহতারিমা, ঠিক আছে, তারপর হচ্ছে মর্দ জেনানা, ঠিক আছে, এরকম যা কিছু আছে। যেমন মনে করেন মালেক মালেকা, বালেক বালেগা, সুলতান সুলতানা, এগুলো হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। এরপরে দেখবেন বইয়ের মধ্যে দেওয়া আছে যে সকল স্ত্রীবাচক শব্দের দুটি করে পুরুষবাচক রূপ আছে, বুঝছেন, যে সকল স্ত্রীবাচক শব্দের দুটি করে পুরুষবাচক রূপ দেওয়া আছে, এরকম দুইটা শব্দই দেওয়া আছে, যে সকল স্ত্রীবাচক শব্দের দুটি করে পুরুষবাচক রূপ আছে, স্ত্রীবাচক শব্দ কিন্তু দুইটি পুরুষবাচক রূপ আছে, দুইটি পুরুষবাচক রূপ আছে, কি কি, যেমন মনে করেন আমি যদি বলি ভাবি, খেয়াল করেন, আমি যদি বলি না ভাবি না, যেমন মনে করেন আমি যদি বলি বোন, হ্যাঁ আমি যদি বলি বোন, তাহলে বোন, এখন বোনের পুরুষবাচক রূপ একবার হয় মনে করেন ভাই, এটাও হয়, আবার মনে করেন বোনাই, এটাও হয়, বোনাই, বোনাই মানে হচ্ছে বোনের জামাই, ঠিক আছে, তাহলে বোন বোনের জামাই, অর্থাৎ বোনের পুরুষবাচক রূপ বোনাইও হয় আবার ভাইও হয়। ঠিক সেমভাবে আমি যদি বলি ননদ, আমি যদি বলি ননদ, ঠিক আছে, তো ননদের পুরুষবাচক রূপ এটা হচ্ছে দেবরও হয়, ননদের পুরুষবাচক রূপ দেবরও হয়, মানে ননদের ভাই দেবরও হয়, আবার ননদের জামাই নন্দাই এটাও হয়, ননদের জামাই নন্দাই এটাও হয়। অর্থাৎ স্ত্রীবাচক শব্দ কি কি আছে এমন যেটার দুইটা করে পুরুষবাচক রূপ রয়েছে, বোন একটা ননদ একটা, ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর পুরুষবাচক এমন কি কি শব্দ রয়েছে যেটার দুইটা করে স্ত্রীবাচক রয়েছে, এইরকম তালিকা অনেকগুলো আছে, এই তালিকা অনেকগুলো আছে, যে এমন কি কি পুরুষবাচক শব্দ রয়েছে যেটার দুইটা করে স্ত্রীবাচক রূপ রয়েছে, এমন কি কি পুরুষবাচক রূপ রয়েছে যেটার দুইটা করে স্ত্রীবাচক রূপ রয়েছে। যেমন যেমন দেখেন, যেমন মনে করেন শিক্ষক, এখন দেখেন শিক্ষক আমি কিন্তু শিক্ষিকা এটাও বলতে পারি, আবার শিক্ষক পত্নী এটাও বলতে পারি, বা শিক্ষয়িত্রী, ওই তো শিক্ষিকা মানে শিক্ষয়িত্রী, তো শিক্ষয়িত্রী এটাও বলতে পারি, শিক্ষক পত্নী এটাও বলতে পারি, ঠিক আছে। তারপর যে মনে করেন আমি যদি বলি শিক্ষকের পরে আছে ধরেন হচ্ছে এই যে ভাই, ঠিক আছে, এখন ভাই দেখেন ভাই, এখন ভাই কিন্তু বোনও হয়, আবার ভাইয়ের বউ যে ভাবি এটাও হয়, ভাই ভাবি এটাও হয়, তাহলে ভাই ভাবিও হয়, ভাই বোনও হয়, শিক্ষক শিক্ষক পত্নীও হয়, শিক্ষয়িত্রীও হয়, বুঝতে পারছেন জিনিসটা। এরকম কিন্তু মনে করেন দেবরের বোন যে অর্থাৎ ননদ এটাও হয়, আবার দেবরের স্ত্রী অর্থাৎ যা এটাও হয়, দুটোই হয়, বুঝতে পারছেন। বন্ধু বান্ধবীও হয়, আবার বন্ধু পত্নী এটাও হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দাদা দিদিও হয়, বৌদিও হয়, দাদা দিদিও হয়, বৌদিও হয়। ঘোষ ঘোষ যাও হয়, ঘোষ জায়াও হয়, ঘোষ যা হচ্ছে কন্যা অর্থে, ঘোষ জায়া হচ্ছে স্ত্রী অর্থে। এখানে কিন্তু পুরো চার্ট দেয়া আছে, অন্বেষণ হোক ধ্রুব হোক যেটাই হোক না কেন, এখানে পুরো চার্ট দেয়া আছে, আপনি চার্ট থেকে দেখে পড়তে পারবেন। কি লিখছেন? Being a first aid user, only complaint regarding the book is the glue binding is nothing else. My book has become a complete mess. কি? ও আচ্ছা,
being a first edition user, only complaint regarding the book is the glue binding. আচ্ছা ওকে, and nothing else. আচ্ছা গ্লু বাইন্ডিং, হ্যাঁ ফার্স্ট এডিশনে গ্লু বাইন্ডিং ছিল, সেকেন্ড এডিশন থেকেই তো আমরা এটা একদম পুরোপুরি সেলাই বাইন্ডিংয়ে নিয়ে গেছি। এখন ভাই আস্তে আস্তেই তো সব কিছুর মানে ম্যাচুরিটি লেভেল আসে, তো এই কারণে প্রথম এডিশনের একটু ঝামেলা থাকতেই পারে, এটা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমরা। আচ্ছা ওকে ফাইন, তাহলে আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার করেছি। এরপরে দেখেন, এরপর হচ্ছে 12 নম্বর একটা পয়েন্ট আছে আমাদের বইয়ে, সেটা হচ্ছে এই পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ। এই জিনিসটা কি, এই জিনিসটা একটু ভালো করে পড়লে মোটামুটি এটা একটু ঝামেলার বিষয়, ক্লিয়ার করে দিচ্ছি। আসেন পুরুষবাচক শব্দের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে, বলেন পাগল ছেলে এটা রাইট, পাগল ছেলে এটা রাইট, না পাগল মানে কি পাগলি মেয়ে এটা রাইট, নাকি দুইটাই রাইট? পাগল ছেলে এটা রাইট না পাগলি মেয়ে এটা রাইট, নাকি দুইটাই রাইট? আসলে পাগল ছেলে এটা রাইট, পাগলি মেয়ে এটা ভুল। প্রশ্ন হচ্ছে ভাই পাগলি মেয়ে এটা ভুল কেন? আমি তো মনে করছিলাম দুইটাই রাইট। উত্তর হচ্ছে না, দুইটাই রাইট না, পাগলি মেয়ে ভুল। এটার কারেক্ট আনসার হবে পাগল মেয়ে, পাগলি মেয়ে হবে না, হবে পাগলি মেয়ে, পাগল মেয়ে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই পাগলি মেয়ে কেন হবে না, পাগল মেয়ে কেন হবে? দেখেন ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হয়, নিয়মটা হচ্ছে পুরুষবাচক শব্দের বিশেষণ, ভালো করে বুঝছেন, পুরুষবাচক শব্দের বিশেষণ, পুরুষবাচক শব্দের বিশেষণ এটা সর্বদা পুরুষবাচকই হবে। পুরুষবাচক শব্দের বিশেষণ সবসময় পুরুষবাচকই হবে, পুরুষবাচকই হবে। কথা বুঝতে পারছেন? পুরুষবাচক শব্দের বিশেষণ সর্বদা পুরুষবাচকই হবে। কিন্তু স্ত্রীবাচক শব্দের বিশেষণ, স্ত্রীবাচক শব্দের বিশেষণ এইটা অ্যাকচুয়ালি কি হবে, এটা ডিপেন্ড করে স্ত্রীবাচক শব্দটা কি তার উপরে। অর্থাৎ স্ত্রীবাচক শব্দটা যদি তৎসম হয় তাহলে একরকম, স্ত্রীবাচক শব্দটা যদি অতৎসম হয় তাহলে একরকম। স্ত্রীবাচক শব্দটা যদি তৎসম হয় তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্ত্রীবাচক শব্দটা যদি তৎসম হয় তাহলে হচ্ছে মনে করেন ওই বিশেষণটা স্ত্রীবাচক হবে, বিশেষণ স্ত্রীবাচকই হবে, বিশেষণ স্ত্রীবাচকই হবে। ঠিক আছে, কিন্তু স্ত্রীবাচক শব্দ যদি অতৎসম হয় তাহলে বিশেষণটা পুরুষবাচক হবে, বিশেষণটা পুরুষবাচক হবে। এই জায়গাটাতেই হচ্ছে প্যাচ। কথা কি বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে প্যাচ। কেন? দেখেন আমি যখন বলবো শ্রীমতী নারী, শ্রীমতী নারী এটা কিন্তু রাইট, শ্রীমতী নারী এটা রাইট। কেন রাইট? কারণ নারী এটা সংস্কৃত শব্দ, তো তার আগে আপনি যদি শ্রীমান বসান এটা ভুল হবে, শ্রীমতী এটা ঠিক আছে। কিন্তু নারী না দিয়ে এটা যদি দিতাম মেয়ে, নারী না দিয়ে এটা যদি দিতাম মেয়ে, তো তখন কিন্তু শ্রীমতী এটা ভুল, কারণ মেয়ে কিন্তু তৎসম না, মেয়ে তদ্ভব শব্দ। তো তদ্ভব মানে কি? অতৎসম শব্দ। তার মানে এটার বিশেষণটা কি হবে? পুরুষবাচক হবে, অর্থাৎ এটা শ্রীমান মেয়ে হবে। এটা হবে কি? শ্রীমান মেয়ে। শুনতে বেখাপ্পা লাগলেও এটাই রাইট। এরকম আরও আছে, দেখেন আমি যদি বলি বিদ্যার নানী না বিদুষী নানী, বলেন আমি যদি বলি বিদ্যার নানী নাকি বিদুষী নানী, বলেন বিদ্যার নানী নাকি বিদুষী নানী? আপনার মনে হবে ভাইয়া বিদুষী নানী। না, ব্যাপারটা হচ্ছে নানী শব্দটা হিন্দি ভাষার শব্দ, তাহলে বিদেশি ভাষার শব্দ যেহেতু তার মানে অতৎসম, সুতরাং বিশেষণটা কী হবে? পুরুষবাচক হবে। শুনতে বেখাপ্পা লাগলেও এটাই রাইট। কথা কি বুঝতে পারছেন? বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে ব্যাপারগুলোর নিয়মটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? নিয়মটা হচ্ছে এইটা। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি, আচ্ছা এরপরে একটা ব্যাপার দেওয়া আছে, ওই রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি এগুলা কি নিত্য পুরুষবাচক শব্দ নাকি হচ্ছে এটা উভয় লিঙ্গ, কোনটা দিব? তো এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। এটা আসলে উভয় লিঙ্গও হয়, নিত্য পুরুষবাচক শব্দও হয়, প্রশ্নের উপরে ডিপেন্ড করে। প্রশ্ন যদি বলে যে রাষ্ট্রপতি কোন লিঙ্গ, যদি প্রশ্ন করে রাষ্ট্রপতি কোন লিঙ্গ, তো তখন এটার কারেক্ট আনসার হচ্ছে উভয় লিঙ্গ। কিন্তু যদি বলে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, অপশনে যদি রাষ্ট্রপতি থাকে তখন রাষ্ট্রপতি কারেক্ট আনসার। বুঝতে পারছেন জিনিসটা? আপনি এখানে দুইটা কোশ্চেন দিয়ে আমি এই জিনিসটা বুঝিয়ে দিছি, দুইটা কোশ্চেন পড়লেই বুঝবেন, ভেরি সিম্পল। এরপরে দেখেন, এরপরে হচ্ছে
এরপর তেমন কিছু নাই, পুরুষ স্ত্রীবাচক শব্দ আলোচনা করার মতো কিছু নাই। 15 নম্বর পয়েন্টে একটা পয়েন্ট আছে, মানে পড়তে পারেন, মোটামুটি বাজারের বইগুলোতে এটা ভুল থাকে। ওই মানে কেশের যে বিষয়টা, কেশের বিষয়টা মানে সুকেশ, সুকেশা, সুকেশী, সুকেশিনী, এই বিষয়টা আমি হচ্ছে অভিধান থেকে ছবি দিয়ে এখানে দেখাই দিছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন। আর আরেকটা কথা, আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভাই আল্লাহর রস্তে পুরুষ স্ত্রীবাচক শব্দের যে মানে ইয়াগুলো আছে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আছে, আল্লাহর রস্তে এটা ভাই আমার ধ্রুব বা অন্বেষণ বই থেকে পড়েন, আপনি অন্য কোনো বই থেকে পড়েন না। ম্যাক্সিমাম কোশ্চেনের ভুল উত্তর দেওয়া বিভিন্ন বইতে, ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন, এবং ভুল উত্তরগুলোর সঠিক রেফারেন্স অভিধানের ব্যাখ্যা দিয়ে, অভিধানের ছবি দিয়ে, ইয়াতেও ওই ওই অন্বেষণ বইতেও আর ধ্রুবতেও অভিধানের একদম রেফারেন্সের ছবি দিয়ে দিয়ে আমি জিনিসগুলোর ব্যাখ্যা করে দিছি। আল্লাহর রাস্তে জিনিসটা এখান থেকে পড়েন, আল্লাহর রাস্তে জিনিসটা অন্বেষণ বা ধ্রুব থেকে পড়েন, এটা অন্য কোনো বই থেকে পড়েন না। আপনি কনফার্ম অনেকগুলো জিনিস ভুল শিখবেন তাহলে, যদি ওখান থেকে পড়েন, অন্যান্য জায়গা থেকে প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন? তাহলে পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই জিনিসটা আমরা আজকে পড়লাম। আর আজকের মতো আমি মানে এখানেই কুইট করতে চাচ্ছি, বিকজ আমাদের আগামীকালকের যে টপিক, অর্থাৎ অনুসর্গ এবং পদাশ্রিত নির্দেশক, সেটা খুবই ছোট। তো আমাদের যে কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ, এটা আমরা ইনশাল্লাহ কালকে দেখবো। তাহলে 3টা টপিক আমরা কালকে দেখে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে পদাশ্রিত নির্দেশক, অনুসর্গ আর কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ, এই 3টে ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই ইতি করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ধ্রুব বইয়ের প্রাইস কত? ধ্রুব বই আমি এখনো অর্ডার কনফার্ম করি নাই। ধ্রুব অর্ডার হয়তো বা আজকে রাতে পোস্ট দিব বা কালকে সকালে পোস্ট দিব, মানে অনলাইন অর্ডারের জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানে ইতি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।